নমস্কার বন্ধুরা, গঙ্গা আর জলঙ্গি নদীর পবিত্র সঙ্গমস্থলে সবুজে ঘেরা এক পবিত্র ভূমি, যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। এই সেই মায়াপুর, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছরেরও বেশি আগে প্রেম ভক্তির বীজ বুনেছিলেন। আজ সারা বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে এটি এক পরম তীর্থস্থান। আসুন আমরা এক যাত্রা শুরু করি এই মায়াপুরের দিকে, যেখানে প্রতিটি ধূলিকণা ও প্রতিটি কোণায় রয়েছে এক ভিন্ন গল্প আর ঐশ্বর্য। মায়াপুরে পৌঁছনোর বেশ কিছু ব্যবস্থা আছে। চাইলে ইস্কনের নিজস্ব বাস পরিষেবা নিতে পারেন। প্রতি শুক্রবার সকালে এই বাস কলকাতা থেকে মায়াপুরের দিকে রওনা হয় এবং ফিরতি পথে রোববার রাতে মায়াপুর থেকে ফেরে। একদিকের টিকিট মূল্য 600 টাকা আর দুদিকের জন্য 1100 টাকা। বুকিংয়ের জন্য যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকল। এছাড়াও পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সরকারি বাসও উপলব্ধ, কিন্তু আমরা আজ বেছে নিয়েছি এক সম্পূর্ণ অন্য পথ, যা শুধু দ্রুত নয়, বেশ আরামদায়কও বটে। এখন সকাল 8:30, আর আমরাও পৌঁছে গেছি ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এই সময়টায় এই স্টেশনের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। হাজারো মানুষের ভিড়, কুলি, হকার আর ট্রেনের হুইসেলের শব্দে গমগম করছে পুরো এলাকা। আমাদের যাত্রা শুরু হবে আজ সকাল 9:50। গন্তব্য কৃষ্ণনগর সিটি জংশন। আমরা এসেছি প্ল্যাটফর্ম নম্বর 8-এ, আর এই দেখুন, সঠিক সময়ে প্ল্যাটফর্মে চলে এলো সেই বিশেষ ট্রেন, নতুন চালু হওয়া এসি কৃষ্ণনগর লোকাল। টিকিট মূল্য কিন্তু সাধারণ লোকাল ট্রেনের তুলনায় বেশ বেশি। আমাদের প্রতিজনের টিকিটের দাম পড়েছে 140 টাকা করে। কিন্তু অবাক করার বিষয় হল, অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই ট্রেনটি বেশ ফাঁকা। সম্ভবত দাম বেশি হওয়ায় ভিড় কম। আমরা উঠে পড়লাম আমাদের নির্ধারিত আসনে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শহরের ইটকাঠের জঙ্গল পেছনে ফেলে আমরা প্রবেশ করলাম সবুজ প্রকৃতির কোলে। জানলার বাইরে চোখ রাখলে মন জুড়িয়ে যায়। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, যা এখন সবুজ আর সোনালি রঙে সেজেছে। উপরে নীল আকাশ, আর মাঝে মাঝে ছোট ছোট মাটির বাড়ি। এই দৃশ্য সত্যিই মনকে এক অন্য শান্তি দেয়। প্রায় 2.5 ঘন্টার ট্রেন যাত্রার পর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে। স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোয় চড়লে সরাসরি মায়াপুর ইস্কন মন্দিরের মূল ফটক পর্যন্ত যাওয়া যায়। খরচ জন প্রতি 60 টাকা। টোটো জলঙ্গি নদীর উপর দিয়ে সেতু পেরিয়ে যায়, তবে এই পথে সময় একটু বেশি লাগে। তাই আমরা বেছে নিলাম একটু দ্রুত যাওয়ার রাস্তা। আমরা চললাম অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে আমরা অটোতে করে যাব স্বরূপগঞ্জ হুলোর ঘাট পর্যন্ত। জনপ্রতি ভাড়া 30 টাকা। এই পথে ফেরি পার হতে হয়। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় আধ ঘন্টা।
এই হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকেই শুরু হবে আমাদের জলপথের যাত্রা। টিকিট কাউন্টারে এসে দেখলাম নদী পাড়ের খরচ অত্যন্ত কম, জনপ্রতি মাত্র 3 টাকা। এই ফেরি পরিষেবা চলে ভোর 5:30 থেকে রাত 11টা পর্যন্ত এবং প্রতি 5 মিনিট অন্তর ফেরি আসে। টিকিট নিয়ে আমরাও ঘাটের দিকে এগিয়ে চললাম। বয়ে চলেছে শান্ত জলঙ্গি নদী। এই নদীটি খুব বেশি প্রশস্ত নয়। এই দেখুন, নদীর ওপার থেকে মানুষ বোঝাই একটি ফেরি আমাদের দিকে আসছে। ধীরে ধীরে অনেকেই আমাদের ফেরিতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন, তাই আমরাও ফেরিতে উঠে পড়লাম। 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নদীর অন্য পাড়ে, যা সরাসরি মায়াপুরের দিকে যায়। ঘাটের ঠিক বাইরেই রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে ইস্কন মন্দিরের মূল ফটক পর্যন্ত যাওয়ার জন্য বাস পাওয়া যায়। প্রতিজনের ভাড়া মাত্র 10 টাকা। আমরা উঠে পড়লাম বাসে। অবশেষে প্রায় দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছলাম মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে। ট্রেন, অটো, ফেরি আর বাসের এই পুরো যাত্রাটা ছিল এক নতুন অভিজ্ঞতা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই মন্দিরের ভেতরে প্রবেশের আগে আমরা প্রথমে দুপুরের খাবার সেরে নেব। মন্দির চত্বরের বাইরে নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারের রেস্তোরাঁ রয়েছে। আমরা ঢুকলাম গিরিধারী যাত্রী নিবাসের রেস্তোরাঁতে। এবার আমরা প্রবেশ করছি ইস্কন মন্দির চত্বরের ভেতরে। মূল ফটকের ঠিক উল্টো দিকেই রয়েছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। এখানে 50 টাকা, 60 টাকা, 80 টাকা বা তারও বেশি মূল্যের কুপন পাওয়া যায়। এই কুপনগুলি নিয়ে ইস্কন চত্বরের বিভিন্ন ভবন থেকে প্রসাদ সংগ্রহ করা যায়। মহাপ্রসাদের কুপন বিতরণ শুরু হয় সকাল 7টা থেকে এবং তা চলে দুপুর 12টা পর্যন্ত। মনে রাখবেন, এই সময়ের মধ্যে কুপন কাটতে না পারলে আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন না। ইস্কন কমপ্লেক্সটি সুবিশাল। ভেতরে হাঁটতে হাঁটতে আমরা পার হলাম বেশ কয়েকটি যাত্রীনিবাস। এই ভবনগুলিতে দেশ বিদেশের ভক্তরা মায়াপুর ভ্রমণে এসে ওঠেন, যেমন পদ্ম ভবন, চক্র ভবন, কঞ্চ বিল্ডিং এবং গৌরাঙ্গ কুটির। এরপর আমরা পৌঁছলাম অন্নদান কমপ্লেক্সে। এখানে বিনামূল্যে ব্রেকফাস্ট, দুপুরের খাবার,
বিকেলের স্ন্যাক্স এবং রাতের খাবার পরিবেশন করা হয়, তবে এর জন্য কাউন্টার থেকে আগে কুপন সংগ্রহ করতে হয়। অন্নদান কমপ্লেক্স পেরোতেই চলে এলো আমাদের আবাসস্থল, প্রভুপাদ ভিলেজ। আগামী 2 রাত 3 দিন আমরা এখানেই থাকব। এটি অন্নদান কমপ্লেক্সের ঠিক পাশে এবং গোশালার খুব কাছেই অবস্থিত। হোটেলের ঘরগুলি খুব পরিচ্ছন্ন এবং সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। নন এসি রুমের ভাড়া রাত প্রতি 1400 টাকা এবং এসি রুমের ভাড়া 2200 টাকা। এবার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। বিকেল গড়িয়ে যখন সূর্য পশ্চিমে ডুবতে শুরু করেছে, আমরা তখন বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়াকে। আমাদের হোটেল কমপ্লেক্সটি ছোট ছোট কটেজে সাজানো। প্রতিটি কটেজে 4টে করে ঘর রয়েছে এবং এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। চারিদিকে সবুজ গাছপালা আর পরিচ্ছন্ন পরিবেশে এক অসাধারণ শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে ছুটি কাটাচ্ছি। এখানে একটি রেস্তোরাঁও আছে, যেখানে সব ধরনের নিরামিষ খাবার পাওয়া যায়। হোটেল কমপ্লেক্স ঘুরে আমরা এরপর বাইরে বের হলাম ইস্কন চত্বরের দিকে। হাঁটার পথে পৌঁছলাম গোবিন্দাস রেস্তোরাঁতে বিকেলের জলখাবারের জন্য। পাশেই দেখলাম ইস্কন চত্বরে নতুন একটি সিনেমা হল চালু হয়েছে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার জীবনীর উপর 25 মিনিটের একটি সিনেমা দেখানো হচ্ছে। টিকিট মূল্য 40 টাকা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইস্কন চত্বরের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়। মার্কেট প্লেসের কাছে পৌঁছাতেই দেখা গেল এক অন্যরকম চিত্র। ছোট ছোট দোকানে পুজোর সামগ্রী, সুন্দর খেলনা, পোশাক এবং নানা হস্তশিল্প বিক্রি হচ্ছে। ভক্ত ও পর্যটকদের ভিড়ে জায়গাটি মুখরিত। এখানে আপনি আপনার পছন্দের দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মায়াপুরের স্মৃতিচিহ্ন সবকিছুই খুঁজে পাবেন। এই হলো মায়াপুরের অন্যতম প্রধান আকর্ষণ, চন্দ্রোদয় মন্দির। সন্ধ্যার আলোয় মন্দিরটি ঝলমল করছে। আলোর সজ্জা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। ইস্কন কমপ্লেক্সের ভিতরে চা পাওয়া যায় না, তাই মন্দির দেখে বাইরে এসে আমরা একটু চা বিরতি নিলাম।
মন্দির চত্বরের বাইরেও প্রচুর হোটেল এবং লজ রয়েছে, যেখানে এসি ও নন এসি রুমের ব্যবস্থা আছে। যদি ইস্কনের ভেতরে ঘর না পান, তবে এখানেও থাকা যেতে পারে। হোটেলের দিকে ফেরার পথে আমরা দেখতে পেলাম গদা ভবন, যেখানে প্রচুর সংখ্যক ভক্ত মায়াপুরে এসে ওঠেন। এই ভবনটিও আলো এবং ফোয়ারার সজ্জায় সজ্জিত। এর নিচতলায়ও মহাপ্রসাদের কুপন কেনার ব্যবস্থা রয়েছে। রুম বুকিং অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যায়। এখন ঠিক রাত ৮টা, রাতের খাবারের সময়। আমরা আবার চলে এলাম গোবিন্দাস রেস্তোরাঁতে। মনে রাখবেন, এখানে রাত 8:30টার পর আর কোনো অর্ডার নেওয়া হয় না। ডিনার শেষ করে আমরা ফিরলাম আমাদের হোটেল প্রভুপাদ ভিলেজে। দিনের আলোর যাত্রা শেষ হলো এই রাতের শান্ত পরিবেশে। মায়াপুরের এই প্রথম দিনের অভিজ্ঞতা কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আগামী পর্বে আমরা মায়াপুরের আশপাশের জায়গা দেখব ও নবদ্বীপ ধামে যাব, তাই আমাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।